জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতের নতুন সরকার কি বাংলাদেশ নীতি বদলাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো, প্রশ্ন আসিফ নজরুলের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বেশ কয়েকজন বিদেশি নেতার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন, যা মোটেও অস্বাভাবিক নয়। রোববারের এই অনুষ্ঠানে যোগ দিতে হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছান, কিন্তু এই সফরের আগে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যত এক ধরনের অপ্রচলিত অতিরিক্ত আগ্রহ দৃশ্যমান হয়। বাংলাদেশের পক্ষ থেকে এই অতিরিক্ত আগ্রহর কিছু ইঙ্গিত বহন করে কিনা, আবার অন্যদিকে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একচ্ছত্র সমর্থন হ্রাস পেয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি কোয়ালিশন সরকার গঠন করতে হয়েছে। এর কোনো প্রভাব নতুন সরকারের আঞ্চলিক নীতি, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উপরে পড়বে কিনা, সেই প্রশ্নও অনেকে তুলেছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রচলিত কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই দুই নেতার মধ্যে টেলিফোনেও কথা হয়। কিন্তু যেটা লক্ষণীয় তা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনার এই সফরের কথা ঘোষণা করা হয় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ ঘোষণার আগেই। যা প্রথমে বলা হয়েছিল যে হাসিনা শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ রোববার নির্ধারণের পর তার এই সফরের দিন বদলে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে টেলিফোনে কথোপকথনের সময় মোদী হাসিনাকে আমন্ত্রণ জানান এবং শেখ হাসিনা তাতে সম্মতি দেন, কিন্তু যেহেতু নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের দায়িত্ব রাষ্ট্রপতির কার্যালয়ে, সেহেতু এই ধরনের অনুষ্ঠানের ব্যাপারে প্রচলিত পদ্ধতি হচ্ছে রাষ্ট্রপতি দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের তালিকা বিজয়ী দলই নির্ধারণ করে, কিন্তু আমন্ত্রণ জানানোর প্রোটোকলের বিবেচনা রাষ্ট্রপতির। বাংলাদেশের ক্ষমতাসীনদের পক্ষ থেকে এই অতিরিক্ত আগ্রহের কারণ সহজেই উপলব্ধি করা যায়। 2009 সালে ক্ষমতায় আসীন হবার পর থেকেই শেখ হাসিনা সরকারের প্রতি ভারত অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। এই সমর্থনের মাত্রা এতটাই যে 2014 সালে অনুষ্ঠিত নির্বাচনের অব্যাহতির আগে সব দল বিরোধী দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। তখন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করেছিলেন। তিনি সেই সময় জেনারেল এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে নির্বাচন যেতে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। সেই সময় দিল্লিতে ক্ষমতায় ছিলেন ভারতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ জোট। 2014 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় এলেও ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো ধরনের পরিবর্তন ঘটেনি, বরঞ্চ ভারতের ক্ষমতাসীনদের সঙ্গে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। 2024 সালের নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিচ্ছিল, সেই সময়ে ভারত শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অকপটে স্বীকার করেছেন, 2014 সালেও নির্বাচনী অনেক ষড়যন্ত্র হয়েছিল। 2024 সালেও নির্বাচনী অনেক ষড়যন্ত্র হয়েছিল। ভারতবর্ষ আমাদের পাশে ছিল। 2018 সালের নির্বাচনকেও বিতর্কিত করা এবং সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের উত্থাপন করা হয়েছিল। ভারতবর্ষ আমাদের পাশে ছিল। এবার গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভারতের অবস্থানটা কী ছিল বা কী আছে তা আপনারাই জানেন। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে। ভারতের ক্ষমতাসীনরা বাণিজ্য এবং নিরাপত্তা স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে যখন ভারতের সম্পর্ক এক ধরনের টানাপোড়েন আছে, সেই সময় বাংলাদেশে তাদের সমর্থনপুষ্ট সরকার থাকা জরুরি। ভারতের নীতি নির্ধারকদের বিবেচনা এটাও আছে।
অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক ভাগ্যের ব্যাপারে ভারতের মুখাপেক্ষী বলে প্রতীয়মান হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রত্যাশিত প্রায় সকল কিছু মেটানোর পরেও তিস্তার পানি বণ্টনের প্রশ্ন থেকে শুরু করে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যার ঘটনার বিষয়ে ভারত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, তার কোনো লক্ষণও নেই। এই বিষয়ে বাংলাদেশের ক্ষমতাসীনরা উচ্চবাচ্য করেন না। এইগুলো ভারতকে কেবলই স্বস্তি দেওয়া তা নয়, তা অব্যাহত রাখার পক্ষেই সাহায্য করে। যদিও নতুন সরকার এককভাবে বিজেপির সরকার নয়, কিন্তু মোদি নতুন সরকারের জোট সঙ্গীদের আঞ্চলিক বা বৈশ্বিক কোনো আলাদা অবস্থান নেই। ফলে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এর আরেকটি কারণ হচ্ছে চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা। বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠাকে ভারত অবশ্যই ইতিবাচক বলে মনে করে না। বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের উপরে চাপ দিচ্ছিল, ভারতের বিশ্লেষক এবং নীতি নির্ধারকরা এই যুক্তি হাজির করেছিল যে এই ধরনের চাপের মুখে শেখ হাসিনা চীনের দিকে ঝুঁকে পড়বেন। নির্বাচন এবং গণতন্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্রকে নিষ্ক্রিয় করার জন্য এটাই ছিল প্রধান অস্ত্র। বাংলাদেশ নির্বাচনের পর দেখার বিষয় ছিল প্রধানমন্ত্রী তার এই মেয়াদের প্রথম বিদেশ সফরের জন্য ভারত বা চীন কাকে বেছে নেন। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশ চীনের কাছে সহজ শর্তে $5 বিলিয়ন ঋণ চাইবার পর এই প্রশ্নটি আরও বেশি করে উত্থাপিত হতে শুরু করে। বিভিন্ন বিষয়ে আলোচনা ও চুক্তির জন্য প্রধানমন্ত্রী ভারত সফরের পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির সূত্র মতে 21 থেকে 22 জুন নয়াদিল্লি ও 9 থেকে 12 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে দৃশ্যমান অতি আগ্রহ নিয়ে যোগদানের মধ্য দিয়ে এই বার্তাটা স্পষ্ট যে বাংলাদেশের ক্ষমতাসীনরা চীনের সঙ্গে আরও বেশি অর্থনৈতিক সম্পর্ক এমনকি কৌশলগত সম্পর্কে জড়িয়ে পড়লেও তারা রাজনৈতিকভাবে এখনও ভারতের উপরই নির্ভরশীল। ভারতকে এই বিষয়ে আশ্বস্ত করতে সক্ষম হলে ভারতের নীতি অপরিবর্তিত থাকবে। গত 10 বছর ধরে বিজেপি এককভাবে ক্ষমতায় থেকেছে এবং পার্লামেন্ট বিরোধী দল প্রায় অনুপস্থিত। অষ্টাদশ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের উপস্থিতির কারণে মোদি সরকারকে আগের তুলনায় অনেক বেশি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জবাবদিহিতার সিংহভাগই হবে অভ্যন্তরীণ বিষয়ে। কিন্তু কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের শরিকরা এটা বুঝতে পারেন যে মোদি সরকারের আচরণের কারণে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হ্রাস পেয়েছে এবং সেই সুবাদে চীনের প্রভাব বেড়েছে। এটি ভারতের জন্য রাজনৈতিক ও ভূ-কৌশলগত এবং অর্থনৈতিক এই 3 বিবেচনায় ক্ষতিকারক। এই বিবেচনা থেকে ইন্ডিয়া জোট নির্বাহী বিভাগের অনুসৃত পররাষ্ট্রনীতি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। এর বাইরে আছে পররাষ্ট্র সম্পর্ককে ব্যবহার করে মোদি ভারতীয় শিল্পপতি আদানি ও আম্বানিকে সুবিধা দিয়েছেন কিনা সেই প্রশ্ন। রাহুল গান্ধী একাধিকবার এই অভিযোগ করেছেন যে মোদি বিভিন্ন দেশে আদানিকে ব্যবসা পাইয়ে দিতে সাহায্য করেছেন। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের কথাও উল্লেখ করেছেন। এখন আরও বেশি শক্তিশালী বিরোধী দল হিসেবে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের শরিকরা এই নিয়ে যদি কোনো ধরনের পদক্ষেপ নেন তবে তা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রশ্নকে সামনে আনবে। অবশ্য তাতে করে ভারতের বাংলাদেশ নীতিতে নাটকীয় বদলানোর সম্ভাবনা কম। কিন্তু এই ধরনের প্রশ্ন বিজেপি এবং নরেন্দ্র মোদীকে যে খানিকটা হলে বিব্রতকর অবস্থায় ফেলবে সেটা নিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মতো একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছিল কিভাবে? এটি আমার কাছে প্রচণ্ড বিস্ময়কর। যিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসীর ভাই। তিনি বলেন, যার ক্যারিয়ারও খুব বেশি উজ্জ্বল নয়, যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা শোনা যেত। তিনি ছাড়া কি সেনাবাহিনীতে কোনো যোগ্য মানুষ ছিল না? আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ, শুধু তাই নয়, তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে সেটি বাংলাদেশের জন্য সম্মানের নয়, সারা পৃথিবীতে এটি ছড়িয়েছে।
আমেরিকা বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ। তারা কোনো সিদ্ধান্ত নিলে জেনে বুঝে নিয়ে থাকে। ঢাবির এই অধ্যাপক মনে করেন, সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী। যেই সেনাবাহিনী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘে অংশ নিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়ে নিয়ে এসেছে এই বাহিনী। এরকম একটা বাহিনীর প্রধান পদে যারা আজিজকে নিয়োগ দিয়েছিল, তাদের আত্মসমালোচনা করা উচিত। এতে আজিজের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের। এই ঘটনায় বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ হলো, এর দায়ভার কে নেবে?